যে আমি বলেছিলাম যে এসএসসির যে জিকে জিএস হয় তাই সেটা নোট দেবো বলেছিলাম তো। যেহেতু এই সপ্তাহের মধ্যে আমরা বেশ কিছুটা বাড়ির কাজ নিয়ে নিয়েছি এবং তোমাদের বাড়ির কাজ নেওয়া মানে আমারও চাপ বেড়ে যাওয়া। তারপরে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স এর পর থেকে ইংরেজিতে আসবে। তো এই এই কয়েকটা দিনে আহ, একটু ব্যস্ত হয়ে গেছিলাম এই জন্য। তো আমি চেষ্টা করছি অন্তত 2-1 দিনের মধ্যে যাতে তোমাদের ওটা দিয়ে দেওয়া যায়, হ্যাঁ। এটা আমি চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি করা যায়। ঠিক ওকে। আছে দাদা। হ্যাঁ, চলো। এখন আবার ক্লাস জয়েন, 1 মিনিট দাঁড়াও তো। এই ক্লাসটা জয়েনিং এর টাইমটা কখন? ওকে। উইদাউট মাই পারমিশন ক্লাস জয়েন করার পরে কেউ কিন্তু লিভ নেবে না। ক্লাস জয়েন করবে যখন খুশি তখন যখন খুশি বেরিয়ে যাবে, এটা এটা কিন্তু করা যাবে না। বি সিরিয়াস। সবাই চাকরি পাবে এমন নয়। সিরিয়াসনেস নিজেদের মধ্যে যতটুকু আসবে ততটুকুনি কিন্তু। আমি তোমাদের প্রত্যেকের খাতা চেঞ্জ করতে পারছি না, তোমাদের গার্জিয়ানের সঙ্গে আমার কথা বলাটা হয়ে উঠলো না। কিন্তু আমি কল কিন্তু আমি করবই। ঠিক আছে, এই যে যে সপ্তাহে উইকলি টেস্টগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবে যে এইখান থেকেই কোশ্চেন হয়েছে, তখন কিন্তু কষ্ট হবে খুব। সো আমি প্রত্যেকেই বলছি, যেটা যা দেওয়া হচ্ছে গ্রুপে অন্তত সেটা সেটা কমপ্লিট করে ফেলবে। জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিছু দেওয়া হয়েছে দেখবা নির্বাচিত, হ্যাঁ এটাকে কমপ্লিট করে ফেলবে। কারেন্ট অ্যাফেয়ার্স কখন পড়বে আমি বলছি শোনো, কারেন্ট অ্যাফেয়ার্স অন্য পড়ার সময় পড়ো না। আমি যেটা দিয়েছি আর কি। আর অ্যাচিভার্স তো তোমাদের কাছে আছে, অ্যাচিভার্সটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মূল বই, মাথায় রেখো। অ্যাচিভার্সটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বার মেইন বুক। আর তার সাথে আমি সাপ্লিমেন্ট কিছু তোমাদেরকে প্রোভাইড করছি, অর্থাৎ যেটা এক্সাম ওরিয়েন্টেড বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেরকম কিছু বাছাই করা জিনিস আমি তোমাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে। বাট কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটা সাবজেক্টের মতন করে অ্যাচিভার্স থেকে তোমরা পড়বে। ওকে। আর যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটু দেরি হলো আমাদের কোয়েশ্চেন, আর বুঝতেই পারো টাইপ ফাইপ করতে অনেকটা সময় লাগে। এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে সমস্তটাই পাবে, কিন্তু যখন যেটা পড়া দেওয়া হচ্ছে, যখন যেটা কাজ দেওয়া হচ্ছে তখন কিন্তু সেটা করতে হবে। ওকে। তোমরা বায়োলজিতে যে 100+ কোয়েশ্চেন্স তোমাদের দেওয়া হয়েছে, কেউ এটা পড়েছো এখনো? ক্লাসে যারা আছে একটু রিপ্লাই করো দেখি। দাদা ওটা পড়া হয়নি, আজকে যেটা পাঠালে তো। আজকে নয়, বায়োলজিতে আমাদের যে নিউট্রিশনের উপরে যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম, যে নোটটা দিয়েছিলাম। হ্যাঁ দাদা, দেখেছি একটু। আচ্ছা, ওখানে আমরা যা যা পড়েছি সেগুলো আছে তোর মধ্যে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এবং তোমরা ভাবো এই যে যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু সব পিসিএস এর জিজ্ঞেস করা প্রশ্ন। ইউপিএসসি এবং সারা ভারতবর্ষের যে পিসিএস গুলো আছে সেগুলো কিন্তু বিগত বছরে এসেছে এই প্রশ্নগুলো। সো এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও তোমাদেরকে সমস্তটাই প্রোভাইড করা হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা করে কোশ্চেন্স দেওয়া হবে, কম্বাইন্ড কোশ্চেন্স দেওয়া হবে। হুম। আর দেখি তোমাদের ভোট তো হয়ে যাচ্ছে এ মাসের 15 তারিখের পর থেকে। অন্তত সপ্তাহে দুটো দিন, একটা দিন ইংরেজির জন্য একটা দিন ম্যাথের জন্য করব। যারা যারা ম্যাথ ইংলিশ করবে তারা কিন্তু ক্লাসটাতে জয়েন করো, ওটা রাতে হবে না, ওটা দিনে কোনো একটা সময় হবে। ওকে, চলো আমরা আমাদের আজকের বিষয়ে আসি। আমাদের বায়োলজির ক্লাস চলছে, থিওরি ক্লাস। তো বায়োলজি ক্লাসে আমাদের গতদিনে আমরা কি শেষ করেছিলাম? গতদিনে বোধহয় আমরা কোন চ্যাপ্টারটা শেষ করলাম? এক্সকিউজ। এক্সক্রেটরি সিস্টেম শেষ করলাম, মানে রেচন তন্ত্রটাকে কমপ্লিট করলাম। তাহলে আমরা নিউট্রিশন, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রেশন কমপ্লিট করলাম। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করছি এবং চেষ্টা করব যে আজকেই চ্যাপ্টারটা যাতে শেষ হয়। সো ভালো করে মন দিয়ে সবাই ক্লাসটা করো। আজকে আমরা শুরু করছি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, মানে বাংলায় বললে বলবো শ্বসনতন্ত্র।
রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, ওই যে তোমরা এসএসসির পরীক্ষাটা বলছো, সেই পরীক্ষাটা কবে, কবে এসএসসির পরীক্ষা? জুলাইয়ের ফার্স্ট। জুলাইয়ের ফার্স্ট। আচ্ছা, তার মানে জুনটা তোমাদের হাতে থাকবে। ওকে ওকে, ঠিক আছে, আমি ওটা চেষ্টা করছি দু একদিনের মধ্যে নোটটা দিয়ে দেওয়ার। চলো, তাহলে রেসপিরেটরি সিস্টেম, যার বাংলা হচ্ছে শ্বসনতন্ত্র। ওকে, চলো খাতার মধ্যে হেডিং লাগাও, রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের বাংলায় যদি বলি, এটাকে বলা হয় শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র। আমাকে তোমরা একটু মানে বইয়ের কোনো ভাষার দরকার নেই, তোমাদের কি সেন্স আছে, তোমাদের কি কনসেপ্ট আছে, সেটা দিয়ে বলতে পারো যে অ্যাকচুয়ালি রেসপিরেটরি সিস্টেমের কাজটা কি, শ্বসনতন্ত্রের কাজটা কি? স্যার গ্যাস এক্সচেঞ্জ করা অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্টের মধ্যে। সাবাস, সাবাস, দারুণ। এই রেসপিরেটরি সিস্টেমের একটাই কাজ আছে, দ্যাট ইজ গ্যাসিয়াস এক্সচেঞ্জ। খুব ভালো। এবং এই গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমে কি হবে, এনার্জি প্রয়োজন পড়বে, অর্থাৎ অ্যাকুয়ারিং এনার্জি বাই গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইজ কল্ড রেসপিরেশন। খুব সুন্দর বলেছো, তাহলে লিখে রাখো। তাহলে রেসপিরেশনটা কি, রেসপিরেশনটা হলো যে অ্যাকুয়ারিং, অ্যাকুয়ারিং এনার্জি, অ্যাকুয়ারিং এনার্জি বাই গ্যাসিয়াস, by gaseous exchange. Acquiring energy by gaseous exchange is called respiration, শ্বসন। ভেরি গুড, সাবাস। এই রেসপিরেশনটা একটা কেমন প্রসেস না, রেসপিরেশনটা হচ্ছে একটা ক্যাটাবলিক প্রসেস। ইট ইজ আ ক্যাটাবলিক প্রসেস, ইট ইজ আ ক্যাটাবলিক প্রসেস। তোমরা দেখবে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ওয়ান লাইনার দেওয়া হচ্ছে, ওইটা কিন্তু একটা চ্যাপ্টারের শেষে ওটা পড়ে ফেলবে, কিন্তু ওটা গুরুত্বপূর্ণ। ওখানে ইউ ক্যান ফাইন্ড দ্যাট সাম এক্সট্রা নোটস আর দেয়ার। হ্যাঁ, প্রত্যেকটা কয়েকটা কোয়েশ্চেনের জন্য কিছু এক্সট্রা নোটস দেওয়া আছে, অর্থাৎ সেই জায়গায় এক্সট্রা নোট দেওয়া আছে যেখানে আমরা আলোচনা করিনি। যেমন ডিন্যাচুরেশন সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করিনি, তো সেই ডিন্যাচুরেশন সম্পর্কে দেখবা লেখা আছে। আবার অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এটিপি ভেঙে এডিপি তে কনভার্ট করা হয় এনার্জি ফর্ম করার জন্য, এনার্জি পাবার জন্য, সেই জায়গাটাও কিন্তু তোমাদের নোট করে দেওয়া আছে। সেইগুলোকেও না খাতায় একটুখানি তুলে নেবে, যেখানে যেখানে ওই জায়গাগুলো রয়েছে। বেশ, তাহলে রেসপিরেশনের প্রসেসটা কি? এই রেসপিরেশনের প্রসেসে যে কাজটা হয়, রেসপিরেশনের প্রসেস, এর প্রসেসে কি হয়? রেসপিরেশনের প্রসেসে হয় ইনহেল অফ গ্যাসেস। এই ইনহেল করার পরে, ইনহেল মানে শ্বাস গ্রহণ, আর এক্সেল মানে নিঃশ্বাস, মানে ইনহেল মানে প্রশ্বাস আর এক্সেল মানে নিঃশ্বাস। তাহলে প্রশ্বাসের মাধ্যমে আমরা গ্যাসগুলোকে ভেতরে নিচ্ছি, সেখান থেকে লাংস আমাদের অক্সিজেনকে ইউটিলাইজ করছে, আর বাকি যা আছে সেগুলোকে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিয়ে বাইরে বের করে দিচ্ছে। তাহলে প্রসেসটা হচ্ছে ইনহেল আর এক্সেল। তাহলে ইনহেল হলো কিসের ইনহেলেশন হচ্ছে? ইনহেলেশন অফ অক্সিজেন, দ্যাট ইজ O2। কোথায় গেল এটা? এটা গেল হচ্ছে আমাদের লাংসে, লাংসে গেল মানে ফুসফুস। লাংসকে আমরা বাংলায় কি বলবো? দ্যাট ইজ ফুসফুস। তাহলে ফুসফুসে আমাদের গেল, ফুসফুস থেকে এটা বাই হার্ট, হ্যাঁ, হার্টের ভ্রমণ সেরে এটা ব্লাডে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, তাই না? এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, অর্থাৎ ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে অক্সিজেনকে পুশ করা হবে। আবার বলো, লাংসের কাজ কি? এই লাংসের মধ্যেই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এখানে লাংসের কাজ হচ্ছে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে শুষে নাও, নিয়ে রক্তের মধ্যে অক্সিজেনটাকে দিয়ে দাও। অর্থাৎ ফুসফুসের মূল কাজ হচ্ছে অক্সিজেনেশন অফ
ব্লাড, অক্সিজেনেশন অফ ব্লাড। কোথাও তোমরা রেসপিরেশনের ক্ষেত্রে এই টার্মটিও পেতে পারো, অক্সিজেনেশন অফ ব্লাড। বেশ, তাহলে ইনহেল হলো অক্সিজেন লাংসে পৌঁছালো, লাংস রক্তের থেকে কার্বন ডাইঅক্সাইডকে শুষে নিয়ে সেটাকে এক্সেল করে দিল, সেটাকে কি করে দিল, এক্সেল করে দিল, মানে বাইরে বের করে দিল। আর কাকে বাইরে বের করে দিল, CO2 কে। এই রক্ত যখন অক্সিজেন মিশে গেল তখন এটা ব্লাডে গেল, ব্লাড থেকে এই রক্ত কোথায় যাবে, অর্গানে যাবে। আর অর্গানের মধ্যে কি আছে, সেল আছে, সেই সেলের মধ্যে কি হবে, সেলুলার রেসপিরেশন হবে। তাহলে এক করে লিখি আমরা, অর্গানের মধ্যে কি আছে, অর্গান থেকে রক্ত যাবে হচ্ছে টিস্যুতে, টিস্যু থেকে রক্ত কোথায় যাবে, প্রত্যেকটা সেলসে পৌঁছে যাবে। যখন রক্ত কাকে নিয়ে আসছে এইখানে রক্ত বলো তো, এইখানে রক্ত কিন্তু O2 কে নিয়ে আসছে, O2 কে। তাহলে O2 যুক্ত রক্ত ব্লাড অর্গানের মাধ্যমে, টিস্যুর মাধ্যমে সেলে যখন এসে পৌঁছালো, তখন এই সেলে একটা অ্যাক্টিভিটি পারফর্ম হলো, সেটাকে আমরা বলি হচ্ছে সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসন। সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসন। এই সেলুলার রেসপিরেশন এখানে পারফর্ম হলো। সেলুলার রেসপিরেশন পারফর্ম হওয়ার ফলে সেলুলার রেসপিরেশনে অ্যাকচুয়ালি কি হয় বলো দেখি। সেলুলার রেসপিরেশনে যেটা হয় যে আমাদের সেলে গ্লুকোজ থাকে, গ্লুকোজ হচ্ছে C6H12O6 গ্লুকোজ থাকে। আর এই গ্লুকোজের সঙ্গে যখন 6 অণু অক্সিজেন মেশে তখন এই সেলুলার রেসপিরেশন হয়। হওয়ার ফলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 6 অণু জল তৈরি হয়, এবং তার সাথে আমাদের যে কাঙ্ক্ষিত ফল, দ্যাট ইজ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। ওকে, এটা হলো সেলুলার রেসপিরেশন ঘটলো। এবার সেলুলার রেসপিরেশনের ফলে এই যে যে বাই প্রোডাক্ট গুলো তৈরি হলো, এই বাই প্রোডাক্ট গুলো আবার এখানে লাংসে যাবে, ফিরে লাংস থেকে এটা এক্সেল হয়ে যাবে। এটাই হচ্ছে প্রসেস। বোঝা গেল প্রসেসটা কি, এটাই চলবে। আমরা যখন সার্কুলেটরি সিস্টেম দেখব, রক্ত সংবহন তন্ত্র যখন দেখব, হার্ট, তখন এটা জিনিসটাকে আমরা বুঝতে পারবো যে কোথায় পিওর ব্লাড থাকে, কোথায় ইমপিওর ব্লাড থাকে, পিওর ব্লাড কোথা থেকে কোথায় যায়, ইমপিওর ব্লাড কোথা থেকে কোথায় আসে। এটা আমাদের নেক্সট চ্যাপ্টারের মধ্যে রয়েছে, অর্থাৎ ওই চ্যাপ্টারটার নাম কি বললাম বলো, সার্কুলেটরি সিস্টেম, মানে সংবহন তন্ত্রের মধ্যে পড়বো। ওকে, বেশ। এরপর আমরা আমাদের কথা আগে বাড়াই। আমরা যদি রেসপিরেশনের কথা বলি, তো দেখো রেসপিরেশনের একটা সাইকেল আছে। আবার বলছি, রেসপিরেশনের একটা সাইকেল আছে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, সো ভালো করে নোট করবে। দুই ধরনের রেসপিরেশন আমরা জীবজগতে লক্ষ্য করে থাকি। কয় ধরনের রেসপিরেশন, দুই ধরনের। একটা হচ্ছে নর্মাল রেসপিরেশন, আর একটা হচ্ছে অ্যাবনর্মাল রেসপিরেশন। ওকে, তো নর্মাল রেসপিরেশনের সাইকেলটা কি, তাহলে খাতায় তোমরা যদি নোট করতে চাও, নোট করো যে সাইকেল অফ রেসপিরেশন, সাইকেল অফ রেসপিরেশন, রেসপিরেশনের সাইকেলটা কি। দেখো সাইকেলের যে রেসপিরেশনটা হচ্ছে সেটা হচ্ছে, একটাকে আমরা বলছি হচ্ছে নর্মাল রেসপিরেশন, নর্মাল রেসপিরেশন, নর্মাল রেসপিরেশন। আর একটা হচ্ছে অ্যাবনর্মাল রেসপিরেশন, নর্মাল রেসপিরেশন, একটা হচ্ছে অ্যাবনর্মাল রেসপিরেশন। নর্মাল রেসপিরেশনে, আচ্ছা তার আগে আমরা বাংলাতে দেখি একটা টার্ম, আমি বলি একটা কথা, যেমন কি বলে এটাকে, বলো তো দেখি, রেচক, পূরক, কুম্ভক, এটা শুনেছো কেউ? রেচক, না। পূরক, কুম্ভক, বিশেষ করে যারা যোগ টোগ করে, হ্যাঁ, তারা শুনে থাকবে। রেচক মানে এক্সেল করা, পূরক মানে ইনহেল করা, আর কুম্ভক মানে ধরে রাখা, ঠিক আছে, হোল্ড করা। তো রেচক, পূরক, কুম্ভক এই তিনটে কাজই হচ্ছে যোগের মূল কাজ। যারা যোগা করে, যারা যোগ ব্যায়াম করে, তারা এই শ্বাসের ওপরেই কাজটা করে আর কি। ওকে, চলো। তো রেচক, পূরক, কুম্ভক এই তিনটে জিনিসকে আমরা দেখব যে যখন নর্মাল রেসপিরেশন হয়, তো নর্মাল রেসপিরেশনের যে সাইকেলটা থাকে সেটা হচ্ছে প্রথমে ইনহেল হলো, মানে এটা ভেতরে গেল বাতাস, তারপর সেটাকে এক্সেল করা হবে, মানে বাতাস বাইরে বের করা হলো। তারপর কি হবে, তারপর হবে হলো পজ,
তারপর পজ মানে বিরাম, বিরামের পর আবার হবে ইনহেল। এই হচ্ছে নর্মাল রেসপিরেশনের সাইকেল। বোঝা গেছে? তাহলে নর্মাল রেসপিরেশনের সাইকেল হচ্ছে ইনহেল, এক্সেল, পজ, ইনহেল, এক্সেল, পজ, ইনহেল, এক্সেল, পজ। এটা হচ্ছে নর্মাল রেসপিরেশন। ওকে। আর যদি অ্যাবনর্মাল রেসপিরেশন, এইরকম কিন্তু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন এসছে, এই জন্য এগুলো পড়ানো হচ্ছে, সো মেক ইউর নোট প্রপারলি। অ্যাবনর্মাল রেসপিরেশনে যেটা হয় সেটা হচ্ছে ইনহেলের পরে পজ হয়, তারপর এক্সেল হয়। অর্থাৎ অ্যাবনর্মাল রেসপিরেশনে যেটা হয়, প্রথমে ইনহেল হলো, ইনহেলের পরে পজ হলো, এই পজের পরে এক্সেল হবে, এক্সেলের পর আবার ইনহেল হবে। এই হচ্ছে সার্কেল। তাহলে নর্মাল রেসপিরেশনে ইনহেল, এক্সেল, পজ, ইনহেল, এক্সেল, পজ, ইনহেল, এক্সেল, পজ। আর অ্যাবনর্মাল রেসপিরেশনে ইনহেল, পজ, এক্সেল, ইনহেল, পজ, এক্সেল, এমনটা। এখন কথা হচ্ছে, দাদা অ্যাবনর্মাল বলছো, এটাই তো মনে হয় ভালো, তাহলে কি করে হলো ব্যাপারটা? আমরা যখন যোগা করি, ব্যায়াম করি, তখন আমরা কি করি? প্রথমে বুক ভরে শ্বাস গ্রহণ করি, তারপর পজ করে থাকি, চুপচাপ থাকি, তাই না? শ্বাসটাকে ধরে রাখি, তারপর এক্সেল করি, আবার শ্বাস নিই। তার মানে যদি যোগা ব্যায়াম করো তাহলে এটাই প্রপার নিয়ম বলে মনে হচ্ছে, তাই না? এবং এটা সত্যি হ্যাঁ তাই। দাদা। এটা যখন মানুষ যোগা করছে, যোগাও এক ধরনের ওয়ার্ক, যোগাও এক ধরনের কাজ, ঠিক আছে না? তো সেই হিসাবে অ্যাবনর্মাল রেসপিরেশন কোনটাকে বলা হয়? ইনহেলের পরে পজ করা, তারপর এক্সেল করা। ওকে। আর নর্মাল রেসপিরেশন কোনটা? ইনহেল, এক্সেল, পজ। অর্থাৎ শ্বাস ছেড়ে দেওয়ার পরে কয়েক মুহূর্তের বিরাম, তারপর আবার শ্বাস গ্রহণ। আর অ্যাবনর্মালটা ঠিক তার উল্টো, ইনহেল করার পরে পজ করো, তারপর এক্সেল করো। ওকে, এটা হয়ে গেল প্রসেস। এবং শোনো, এই যে যে রেসপিরেশন হচ্ছে, এই যে যে রেসপিরেশনের প্রসেস চলছে, তোমাদের কি মনে হয় যে এখানে কি শক্তির কোনো প্রয়োজন নেই? এখানে অবশ্যই শক্তির প্রয়োজন আছে। তো প্রশ্ন জিজ্ঞেস করবে যে রেসপিরেশনের সময় আমরা যে জ্বালানিটা পাবো, জ্বালানিটার দরকার, হ্যাঁ, সেই জ্বালানিটা, ফুয়েলটা কি কাজে লাগবে বলো? কোত্থেকে পাবো ফুয়েলটা? গ্লুকোজ। এখানে নোটটা লিখে রাখো, নোটটা লিখে রাখো যে গ্লুকোজ, গ্লুকোজ ওয়ার্কস অ্যাজ আ ফুয়েল, গ্লুকোজ ওয়ার্কস অ্যাজ আ ফুয়েল in this, in the time of, বা in this process, বা in the time of, in the time of respiration। তাহলে রেসপিরেশনের সময় গ্লুকোজ ফুয়েল হিসাবে কাজ করে, অর্থাৎ যে শক্তিটার প্রয়োজন হয় সেটা গ্লুকোজ আমাদেরকে প্রোভাইড করে। ওকে, গেল। এবার আমরা মানব রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রাণীর রেসপিরেটরি সিস্টেম রয়েছে, কিন্তু আমাদের পাঠ্য হচ্ছে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। তাহলে এই আলোচনাটুকুন যা হয়েছে মুছে দেবে এবার? এই পর্যন্ত হ্যাঁ দাদা। প্রত্যেকে নোট করেছো? ওকে, ভেরি গুড। হুম। চলো, খাতার মধ্যে হেডিং লাগাও, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হিউম্যান রেসপিরেটরি সিস্টেম মানে মানব শ্বসনতন্ত্র। আচ্ছা, আমি আবারও সেই রকম একটা ছবি আঁকতে চাই, কিন্তু ঘটনা হচ্ছে সেরকম করেই আঁকবো, হ্যাঁ, হাসাহাসি করবে না। মনে করো যে এরকমই একটা ছবি। তো এখান থেকে ক্লাস জয়েন করছে, এই কোথায়? আমার মতন করেই আঁকো, হ্যাঁ। এটাকে লিভ ইট, ছেড়ে দাও।
সবার প্রথমে এই যে যে ক্যাভিটি, এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় ন্যাজাল ক্যাভিটি, মানে এটা হচ্ছে নাক আর কি, নোজ। তারপর এই যে যে পাইপটা আছে, এটা কি বলতো? এটা হচ্ছে মাউথ, মুখ। হুম। তাহলে এয়ার পাস হবে কোন জায়গা দিয়ে? নাক দিয়েও আসতে পারে বাতাস, আবার মুখ দিয়েও আসতে পারে বাতাস। এই যে যে জায়গাটা, এই যে যে এই যে এই পাইপটা যেটা দেখছো, এটা হচ্ছে ফুড পাইপ। এটা হচ্ছে ফুড পাইপ। আর এই এই যে যেটা দেখছো, এগুলো হচ্ছে লাংস। এগুলো আমি ছবি এঁকেছি, এগুলো হচ্ছে, এটা লাংস, এটা লাংস। ওকে। আর এই যে যে পাইপটা দেখছো, এই পাইপটাকে বলা হয়, কি বলা হয় বলো তো? ট্রাকিয়া। কি বলা হয়? ট্র্যাকিয়া বলা হয়। ট্র্যাকিয়া অর উইন্ড পাইপ। ট্র্যাকিয়া অর উইন্ড পাইপ বলা হয় এটাকে। ওকে। এটা ফুড পাইপ। লিভ ইট, ছেড়ে দাও ফুড পাইপকে। এই জায়গাটাকে কি বলা হয় বলো তো? আগের দিন আমরা শিখেছিলাম, Phrynax, এটাকে বলা হয় ফ্রাইনাক্স। এইখানে কি থাকে? এখানে থাকে, epiglottis, আলজিবা। হ্যাঁ, এপিগ্লটিস থাকে। এখানে এপিগ্লটিস থাকে, আলজিভা থাকে, বা এটার বাংলা নামই আলজিভা। গেল না? এই যে লাংস দেখতে পাচ্ছ, হুম, এই লাংসের ওপর দিয়ে না একটা আবরণ আছে, যা পরীক্ষাতে জিজ্ঞেস করে যে লাংসের ওপরে যে আবরণ থাকে তাকে কি বলে। তো লাংসের আবরণকে বলা হয় প্লুভেরা মেমব্রেন। কি বলে? প্লুভেরা মেমব্রেন। প্লুভেরা মেমব্রেন বলে এটাকে। লাংসের মধ্যে অসংখ্য, দেখো, এটাকে লাংস, বা এটা আরেকটা ভাষা আছে, এটাকে বলা হয় হচ্ছে ব্রঙ্কাই। কি বলা হয়? ব্রঙ্কাই বলা হয়। ঠিক আছে না? এই লাংসের মধ্যে অসংখ্য 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 কি আছে না? এই লাংসের মধ্যে অসংখ্য অসংখ্য অ্যালভিওলাই আছে। কি আছে? অ্যালভিওলাই আছে। ALVEOLI, অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই এর সংখ্যা কত লাংসের মধ্যে বলো তো? এক একটা লাংসের মধ্যে, এক একটা ফুসফুসের মধ্যে, আমাদের দুটো ফুসফুস, এক একটা ফুসফুসের মধ্যে 15 কোটি, অ্যাপ্রক্সিমেট 15 কোটি অ্যালভিওলাই থাকে। হ্যাঁ। তাহলে এবার কিছু নোট আমরা এখান থেকে নেব। প্রথম নোট কি নিচ্ছি? ছবি আমার হয়ে গেছে, আশা করছি সবই সব দেখে সবাই বুঝতে পারছো। একটা জায়গা দিয়ে খাবার চলে যাচ্ছে, একটা জায়গা দিয়ে বাতাস আসছে। আর এই খাবার আর বাতাস দুটোকে কন্ট্রোল করার জন্য একজন চৌকিদার বসে আছে। সেই চৌকিদারের নাম হচ্ছে আলজিভা বা এপিগ্লটিস। ওকে, বেশ। নাও, এখানে আরেকটা জিনিস আছে। এই তো আমাদের মুখের নিচে গলা, তো এটা, এই গলার মধ্যে আরেকটা জিনিস আছে। জিনিসটা দেখতে এরকম, এই যে এরকম একটা জিনিস আছে। জিনিসটা দেখতে হচ্ছে এরকম। এই জিনিসটাকে কি বলো তো? আগের দিন আমি বলছিলাম, এই জিনিসটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেল বলা হয় এটাকে, অ্যাডামস অ্যাপেল বলা হয়। এই অ্যাডামস অ্যাপেলের মধ্যে কি থাকে? ভোকাল কর্ড থাকে। এই অ্যাডামস অ্যাপেলের মধ্যে কি থাকে? ভোকাল কর্ড থাকে, অর্থাৎ ল্যারিংস থাকে। ল্যারিংস, ল্যারিংস মানে বাকযন্ত্র। ল্যারিংস মানে বাকযন্ত্র। আর এই বাকযন্ত্রের মধ্যে কি থাকে বলো? ভোকাল কর্ড থাকে। ভোকাল কর্ড থাকে এর মধ্যে। ওকে। নাও, যেটা বলছিলাম, যে নোট লেখো, দেয়ার আর 15 crores 15 crores alveoli in one lung। একটা লাংয়ের মধ্যে, একটা ফুসফুসের মধ্যে 15 কোটি, তার মানে দুটো লাং মিলিয়ে 30 কোটি অ্যালভিওলাই আছে। আর অ্যালভিওলাইয়ের কাজ হচ্ছে ফিল্টার করা। অ্যালভিওলাইয়ের কাজ হচ্ছে ফিল্টার করা। অ্যালভিওলাই অ্যাক্টস অ্যাজ ফিল্টার। এটা ফিল্টার হিসাবে কাজ করে। অর্থাৎ এর কাজ হচ্ছে সিও টুকে নিচের মধ্যে শোষণ, CO2 কে বের করে আনা, আর O2 কে পুশ করা। O2 কে পুশ করা আর CO2 কে পুল করা। ওকে। তাহলে আচ্ছা, দুটোই O2 মনে হচ্ছে কেন? দাঁড়া এক মিনিট, এটাকে একটু ঠিক করে লিখি। CO2, হ্যাঁ,
CO2 কে পুল করবে, O2 কে পুশ করবে, এটাই হচ্ছে অ্যালভিওলাই এর কাজ। দেখো অ্যাডামস অ্যাপেল, আমরা যারা ছেলেরা, ছেলেদের যখন গলায় হাত দাও দেখো যে গলার মধ্যে একটা হাড় বেরিয়ে আছে, হ্যাঁ, একটা কোণের মতন একটা জিনিস বেরিয়ে আসে, তাই না? কিন্তু মেয়েদের তো ওটা বেরিয়ে আসে না। কারণ মেয়েদের বেরিয়ে আসে না, মেয়েদের ভোকাল কর্ডটা ছোট হয় সাইজে, আর ছেলেদের ভোকাল কর্ডটা সাইজে বড় হয়। যার কারণে তোমরা কেউ গিটার দেখেছো? গিটার, গিটারের মোটা তারগুলোতে মোটা বাজনা হয়, আর চিকন তারগুলোতে দেখবা চিকন বা তীক্ষ্ণ বাজনা হয়। একদম সেম ঘটনা এই বাকযন্ত্রের মধ্যে, ল্যারিংসের মধ্যে ঘটে। ওকে, যেহেতু ছেলেদের এই অ্যাডামস অ্যাপেলটা বড় সাইজে, তার মানে ভোকাল কর্ডটা বড়, যার কারণে এই যে যে আমরা কথা বলছি, এই যে সাউন্ডটা যে প্রডিউস হচ্ছে, সেটা কিন্তু ওই মোটা মোটা তার বা বড় বড় তারে বাড়ি খেয়ে খেয়ে আসছে, কম্পিত হয়ে ভয়েস তৈরি হচ্ছে। আর মেয়েদের ওটা ছোট, তাই তীক্ষ্ণ আওয়াজ বের হয়। যাক, তাহলে এটা একটা নোট লিখো তোমরা, লিখো অ্যাডামস অ্যাপেল ছেলেদের বেশি। লিখছো সবাই? বলবো এই হ্যাঁ দাদা। পয়েন্টটাতে লিখো, এই পয়েন্টটাতে লিখো, অ্যাডামস অ্যাপেল ছেলেদের বেশি ডেভেলপ হয় এবং মেয়েদের কম ডেভেলপ হয়। অ্যাডামস অ্যাপেল ছেলেদের বেশি ডেভেলপ হয় এবং মেয়েদের কম ডেভেলপ হয়, কারণ ছেলেদের ভোকাল কর্ড বড় হয় এবং মেয়েদের ভোকাল কর্ড ছোট হয়। কারণ ছেলেদের ভোকাল কর্ড বড় হয় এবং মেয়েদের ভোকাল কর্ড ছোট হয়। পরীক্ষাতে ছেলেদের ভোকাল কর্ডের লেন্থ, মেয়েদের ভোকাল কর্ডের লেন্থও জিজ্ঞেস করা হয়েছে, হেন্স একটু লিখে নিবে, লেন্থ অফ ভোকাল কর্ডস, ভোকাল কর্ডসের লেন্থ। মেলদের ক্ষেত্রে, ভোকাল কর্ডের লেন্থ হচ্ছে 1.75 সেন্টিমিটার থেকে 2.25 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর ফিমেলদের ক্ষেত্রে 1.25 সেন্টিমিটার থেকে 1.75 সেন্টিমিটার হয়ে থাকে। এই কারণে ভোকাল কর্ডের লেন্থ ছোট হওয়ার কারণে মেয়েদের স্বর তীক্ষ্ণ, ছেলেদের স্বর মোটা। ওকে, বেশ। দাদা, তার মানে অ্যাডামস অ্যাপেল দুজনেরই থাকে? অবশ্যই থাকে, কিন্তু ছেলেদের বড় থাকে বলে বেরিয়ে আসে, আর মেয়েদের বেরোয় না, এইটাই আর কি। ঠিক আছে। হুম, চলো চলো। তারপর কি বলি? আচ্ছা, আমরা আলোচনা করলাম ফুসফুস নিয়ে। দেখো, ফুসফুসের স্টাডিকে আমরা কি বলি বলো তো? পালমোনোলজি বলি। লিখে রাখো, স্টাডি অফ লাং, স্টাডি অফ লাংস। যারা ফুসফুস নিয়ে পড়াশোনা করে বা গবেষণা করে, LUNGS, হ্যাঁ, হ্যান্ড রাইটিং গুলো একটু নিজেরা বোঝার চেষ্টা করো। ভুলভাল লিখবে না কিন্তু, তাই বলে বানান না জানলে আমায় জিজ্ঞেস করে নেবে। স্টাডি অফ লাংস, এটাকে বলা হয় পালমোনোলজি, পালমোনোলজি এটাকে বলে, হ্যাঁ, স্টাডি অফ লাংস, ফুসফুস নিয়ে পড়াশোনাকে। আমাদের এমনটা কখনো পরীক্ষায় আসেনি, তবুও জানার জন্য লিখবো। আমাদের দুটো ফুসফুস মিলিয়ে ওজন কত হয় বলো তো? টোটাল ওয়েট অফ টু লাংস, দুটো লাংসকে মিলিয়ে ওজন হয় 125 থেকে 140 গ্রাম। নর্মাল 125 থেকে 140 গ্রাম। ওকে, গেল। স্যার এবার এটা প্রাপ্তবয়স্কদের? হ্যাঁ, বলো বলো, কি বলছো? স্যার প্রাপ্তবয়স্কদের? হ্যাঁ, অবশ্যই প্রাপ্তবয়স্কদের। দেখো, আচ্ছা। রেসপিরেশন প্রসেস, শ্বসন প্রক্রিয়া। দেখো, শ্বসন প্রক্রিয়াতে এবার আমাদের কতগুলো স্টেজকে দেখতে হবে। যেমন আমরা এক্সটার্নাল রেসপিরেশন কোথায় দেখতে পাই? লাংসের সাথে, ফুসফুসে। তারপর লাংস থেকে ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস হবে ব্লাডের মাধ্যমে, সেলে গিয়ে পৌঁছাবে। সেলের মধ্যে ইন্টারনাল রেসপিরেশন হবে,
হ্যাঁ, এবং তারপর সেলুলার রেসপিরেশন হবে। চলো এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করি। চলো তাহলে এটা মুছে দিলাম এই পর্যন্ত। হ্যাঁ দাদা। চলো 7 নম্বর হেডিং লাগাও যে রেসপিরেশন প্রসেস। রেসপিরেশন মানে ইনহেল এক্সেল পজ, ওইটাকে একটু ডিটেলস আলোচনা করব। রেসপিরেশন প্রসেস। তো রেসপিরেশন প্রসেসে আমরা কতগুলো স্টেজ দেখব। যেমন ফার্স্ট স্টেজকে বলবো আমরা এক্সটার্নাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন। তারপরের স্টেজটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস। ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস। তারপরের স্টেজটা দেখব ইন্টারনাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশন। and the last one is cellular respiration. Cellular respiration. বেশ, সবার আগে আমরা এটা নিয়ে আলোচনা করি, এক্সটার্নাল রেসপিরেশন। দেখো এক্সটার্নাল রেসপিরেশন এটা হচ্ছে পারফর্ম হয় লাংস দ্বারা। তো এটা পারফর্মড বাই লাংস, এটা লাংস দ্বারা পারফর্ম হয়। এইখানে কি ঘটনা ঘটে? এখানে দুটো ঘটনা ঘটে। এক তো ব্রিদিং, শ্বাস প্রশ্বাস নেওয়া, ব্রিদিং এর কাজটা হলো। আর 2 নম্বর কাজ হবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তাহলে দুটো কাজ। একটা হচ্ছে ব্রিদিং হবে, শ্বাস প্রশ্বাস হবে, ইনহেল এক্সেল হবে, আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। ব্রিদিং এর সময় কি হবে? ব্রিদিং এর সময় দুটো কাজ হবে। এক হচ্ছে ইনহেল, এখনো ক্লাস জয়েন করতে হবে, টাইম সম্পর্কে তো একদম। ইনহেল আর এক্সেল, ইনহেল এক্সেল। ইনহেল করার সময় আমরা কি করছি দেখো, বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্যাস আমরা 78% নিয়ে নিচ্ছি, ঠিক। অক্সিজেন গ্যাস আমরা বায়ুমণ্ডল থেকে 21% নিয়ে নিচ্ছি। কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা বায়ুমণ্ডল থেকে 0.03% নিচ্ছি। মানে পৃথিবীতে এরা যে উপাদানে আছে সেই উপাদানেই তো, মানে সেই রেশিওতেই তো আমরা গ্রহণ করছি। বাট এক্সেলের ক্ষেত্রে কি হয়? এক্সেলের ক্ষেত্রে এই নাইট্রোজেন আমাদের কোনো কাজেই লাগে না, তাই এই 78% টোটালটাই আমরা এক্সেল করে দিচ্ছি, বাইরে বের করে দিচ্ছি। এবং কার্বন ডাইঅক্সাইড আমরা 4% এক্সেল করছি। খেয়াল করো যে আমি প্রকৃতি থেকে 0.03% কার্বন ডাইঅক্সাইড তো নিচ্ছি, বাট এক্সেল আমি করছি হচ্ছে 4%। যার কারণে দেখবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেখানেই থাকবে সেখানেই দেখবে যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, গরম বেড়ে যাবে। কারণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক না? তো সেই কারণে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গরম বাড়ি দেয়। এই জন্য ঘরের মধ্যে দেখবা যখন তুমি একা আছো তখন ঠান্ডা লাগবে, যখন ঘরের মধ্যে লোকজন ভরে যাবে দেখবে গরম লাগবে, ঠিক না? তো এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, কার্বন ডাইঅক্সাইড আমরা প্রকৃতি থেকে এইটুকুনি ইনহেল করছি, বাট এক্সেল করছি 4%। কেন? কারণ যে অক্সিজেনকে আমরা ইউজ করছি, 21% যে অক্সিজেন আমরা নিচ্ছি ভাই, তার মধ্যে থেকে 17% অক্সিজেনকে আমরা বের করে দিচ্ছি। খেয়াল করো, এই যে 4% কার্বন ডাইঅক্সাইড পেলে আলটিমেটলি এটা কি? একবার ভাবো, 21% অক্সিজেন তুমি নিচ্ছ, বাট এক্সেল করছো 17%, কারণ পুরোটুকুন তোমার তো লাগছে না ভেতরে। যে 4% অক্সিজেন তোমার শরীর সেলুলার রেসপিরেশনে ইউজ করছে, সেইটাকেই সে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করে বাইরে বের করে দিচ্ছে, হ্যাঁ কি না?
21 থেকে 17 হ্যাঁ কত দাদা, ডিফারেন্স? 4। তাহলে হ্যাঁ 4। 4% অক্সিজেনই কিন্তু কার্বন ডাই ফর্মে বাইরে বেরিয়ে আসছে। তাহলে বলতে পারো যে একটা প্রাণীর শরীর মানে মানুষের একটা শরীর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করার যন্ত্র বলতে পারো। এটাই তো করছে আলটিমেটলি, আর তো কিছুই না, হিসাব তো তাই বলে। এই জায়গাটা একটু খেয়াল রাখবে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ কি হবে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ কার দ্বারা হবে না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে বাই অ্যালভিওলাই। অ্যালভিওলাই এর মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। অ্যালভিওলাই এর কাজটা কি? অ্যালভিওলাই এর কাজ হচ্ছে পুশিং অ্যান্ড পুলিং, ঠেলা এবং টানা। একদম আমি যাতে বুঝতে পারি সেই ভাষাটা ব্যবহার করছি, বিজ্ঞানের ভাষায় এমন কিছু বলা নাও থাকতে পারে। পুশ করা মানে কি? ঠেলা, অর্থাৎ O2 কে পুশ করবে ব্লাডের মধ্যে আর পুল করবে CO2 কে, এই হচ্ছে অ্যালভিওলাই এর কাজ। ঠিক আছে, টু ব্লাড, এটা মাথায় রাখবো আমরা, টু ব্লাড। তাহলে পুশিং টু ব্লাড, পুলিং ফ্রম অ্যান্ড পুশিং টু। রক্তের মধ্যে অক্সিজেনকে পুশ করা অ্যালভিওলাই এর কাজ, রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডকে পুল করে টেনে বের করা অ্যালভিওলাই এর কাজ। দ্যাটস অল, এটুকুন হলো। আচ্ছা, ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস এই পার্টটা যেহেতু আমি খুব ডিটেলসে তোমাদের পড়িয়ে রেখেছি, সেজন্য আজকে আর এটা পড়াচ্ছি না, নাকি? ওটা আমরা পড়েছি না বলো? আমি বারবার বলছি যে উইদাউট মাই পারমিশন কেউ ক্লাস লিভ করবে না, তবুও যা খুশি চলে যাচ্ছ। অমায়িক। চলো, তাহলে ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস যেহেতু অলরেডি আমাদের পড়ানো হয়েছে, সেটাকে আমি এখানে আলোচনা করছি না, তবু ছোট করে একটু বলে দিই। চলো, তাহলে এইটুকুন হয়েছে, নোট করা আশা করছি। মুছে দিব তাহলে। হ্যাঁ দাদা। বেশ, দেখো একটা কথা বলি, এই যে তোমাদের যা এই যে পড়ছো এগুলো সব কিন্তু এনসিইআরটি থেকে, এনসিইআরটির বায়োলজি থেকে পড়ানো হচ্ছে। এবার এনসিইআরটির বইয়ের সাথে আমাদের স্টেট বোর্ডের বইয়ের কোথাও একটা ডিজিটের মানে ডেটাতে কিছু একটা তফাৎ কিন্তু ক্রিয়েট হয়। বাট এনসিইআরটি যেহেতু গ্রহণযোগ্য সর্বত্র, সেই জন্য এনসিইআরটি বলছি। তবুও যদি মনে করো যে খুব ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, যেমন এখানে 21%, 17%, এই 4%, এই ডেটাগুলো কিন্তু 100% অ্যাকিউরেট ডেটা। যদি অন্য কোথাও এরকম মনে হয়, কারণ আমারও ভুল হতে পারে, সেই কারণে কোথাও যদি কোনো ভুল বলে মনে হয় কিছু, আমাকে অবশ্যই জানাবে, আমি ওটা দেখবো। তাহলে 2-3টে জায়গা থেকে দেখে নেব, তাহলে শিওরটা বলে দিতে পারবো। ওকে, এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্যই বললাম আমি। চলো, এবার আমরা এটা দেখবো, তারপর এটা দেখবো, তারপর এটা দেখবো। ব্যাস, চলো নেক্সট। মুছে দিই তাহলে এটা। হ্যাঁ। বেশ, তাহলে এখন আমরা দেখতে চলেছি কি, দ্যাট ইজ ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস। এখন আমরা দেখতে চলেছি ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস। এইটা তোমরা তো মজা লাগার কথাই, ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেসটা খুব ভালো করেই পড়িয়েছিলাম। কোন প্রসঙ্গে এটা পড়িয়েছিলাম কেউ বলতে পারো? ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস কোন প্রসঙ্গে? ওই নিউট্রিশন চ্যাপ্টার মধ্যে পড়িয়েছিলাম কি, না কোন চ্যাপ্টারে হ্যাঁ, পড়িয়েছি? নিউট্রিশনেই লাগছে। ওই ফটোসিনথেসিস, ওই জায়গাটা। যাই হোক, হবে, আমি এটা পড়িয়েছি তোমাদের ইন ডিটেলসে পড়িয়েছি, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ চলো। কার্বন ডাইঅক্সাইডের হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের যে রিটার্ন আসে হেমোগ্লোবিন, এই না এটা পড়িয়েছি হ্যাঁ হিমোগ্লোবিনের হ্যাঁ সাথে। কার্বন ডাইঅক্সাইড তার মানে হ্যাঁ আয়রন পড়ানোর সময় পড়িয়েছি 100% আয়রন। দেখবে তোমরা মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে যখন আয়রন পড়িয়েছি, আয়রনের মধ্যে এটা পড়ানো আছে, ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেসটা। ওকে চলো, তাহলে ট্রান্সপোর্টেশন হবে, দুই ধরনের গ্যাস আমাদের শরীরে ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে O2 আর একটা হচ্ছে CO2। ওকে, O2 ট্রান্সপোর্টেশন হ্যাঁ দাদা, পেয়ে গেছি। হ্যাঁ পেয়েছো না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ট্রান্সপোর্টেশন, অক্সিজেনের ট্রান্সপোর্টেশন হবে অনলি থ্রু হেমোগ্লোবিন, মাথায় রাখবো আমরা। তাহলে ট্রান্সপোর্টেড বাই হেমোগ্লোবিন। তাহলে অক্সিজেনের পরিবহন কে করবে? হেমোগ্লোবিন করবে। এবং এই জায়গা থেকে একটা জিনিস লিখিয়েছিলাম যে হেমোগ্লোবিনের সঙ্গে যখন অক্সিজেন মেশে তখন এটার একটা নাম হয়, এই নামটা কি বলতে পারো? অক্সি হেমোগ্লোবিন। হ্যাঁ, এটার নাম হয় অক্সি হেমোগ্লোবিন।
অক্সি হেমোগ্লোবিন এর নাম হয়। ভেরি গুড। আর কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কে করে? দেখো, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন হেমোগ্লোবিন করে না তা নয়, করে, কিন্তু মাত্র 10%। আমাদের শরীরে যতটুকুন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে তার মাত্র 10% হেমোগ্লোবিন ট্রান্সপোর্ট করে, আর বাকি যে 90% সেটা ট্রান্সপোর্ট করে কারা? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, পটাশিয়াম, এরা, সোডিয়াম, এরা সবাই করে। হ্যাঁ, তো লিখে রাখো এটা একটু, যে only 10% is transported by হেমোগ্লোবিন। যারা ক্লাস নতুন জয়েন করেছো তারা হয়তো এটা পুরোটা কমপ্লিট করে দেখতে পারোনি, কিন্তু আমি চাইবো যে যত দ্রুত পারো প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু সবাই দেখে নেবে, যারা নতুন জয়েন করছো ক্লাস। ঠিক ঠিক আছে স্যার। একদম দ্রুত দ্রুত দেখে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। চলো, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড মাত্র 10% হেমোগ্লোবিনের সাথে ট্রান্সপোর্ট হয়। এবং বলো দেখি, হেমোগ্লোবিনের সঙ্গে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তখন এর একটা নাম হয়, এর একটা নামটা কি? কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন, না হ্যাঁ এরকম কিছু, কার্বামাইনো, কার্বাবিন। এটাকে ও হ্যাঁ, বলা হয় কার্বামাইন। কার্বামাইনো, কার্বামাইনো হেমোগ্লোবিন, কার্বামাইনো হেমোগ্লোবিন এটাকে বলা হয়। ওকে, তাহলে দেখো, হেমোগ্লোবিনের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন, আর হেমোগ্লোবিনের সঙ্গে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তখন সেটাকে বলা হয় কার্বামাইনো হেমোগ্লোবিন। এবার ঘটনা হচ্ছে দাদা, হেমোগ্লোবিনের সঙ্গে হেমোগ্লোবিনের গার্লফ্রেন্ড কে বলো তো? হেমোগ্লোবিনের গার্লফ্রেন্ড প্রিয়া কার্বন, বলবে না, CO2। দাঁড়াও, অন্য কেউ। কার্বন ডাই অক্সাইড। হুম হুম হুম, কি করে হলো? হেমোগ্লোবিনের, কার্বন মনোক্সাইড। হ্যাঁ সাবাস। আমিও তো বললাম। হেমোগ্লোবিনের কার্বন মনোক্সাইড বলেছিলে না ডাইঅক্সাইড না, বলেছিলে? কার্বন ডাই অক্সাইড। তো ডাইঅক্সাইড কেন বলছো? হেমোগ্লোবিনের গার্লফ্রেন্ড তো কার্বন ডাইঅক্সাইড নয়, ও হ্যাঁ, সিও সিও সিও, সরি মনোক্সাইড, সরি স্যার। একটা অক্সাইড, কার্বন একটা অক্সাইড, মানে কার্বন মনোক্সাইড। হ্যাঁ, তো হেমোগ্লোবিনের সঙ্গে যখন কার্বন মনোক্সাইড যুক্ত হয় না তখন এই হেমোগ্লোবিন এই কার্বন মনোক্সাইডকে কখনোই ছাড়তে চায় না, যার কারণে আমাদের শরীরে অক্সিজেন পরিবাহিত হয় শুধুমাত্র হেমোগ্লোবিনের মাধ্যমে। তাই যদি কার্বন মনোক্সাইড আমাদের শরীরে প্রবেশ করে তাহলে অক্সিজেনের বহনটা কমে যাবে। কেন? কারণ অক্সিজেনের, হিমোগ্লোবিনের স্ত্রী হলো অক্সিজেন, বাট গার্লফ্রেন্ড হলো কার্বন মনোক্সাইড, যার কারণে কার্বন মনোক্সাইডকে অর্থাৎ গার্লফ্রেন্ডকে যখন পায় তখন স্ত্রীর কথা পুরোটাই ভুলে যায়, এরকম একটা ব্যাপার হয়। আচ্ছা বলো, হিমোগ্লোবিনের সঙ্গে যখন কার্বন মনোক্সাইড যুক্ত হয় তখন এর একটা নাম হয়, কি নাম? কার্বক্সি হেমোগ্লোবিন। হ্যাঁ, ভেরি গুড, এটার নাম হয় তখন কার্বক্সি হেমোগ্লোবিন। কার্বক্সি হেমোগ্লোবিনের নাম হয়। সেই বিষয়গুলো না খুব ডিটেলসে তোমাদেরকে পড়ানো আছে। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে 90% 10% যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা তো হেমোগ্লোবিন নিয়ে যায়, এটা ঠিকই আছে, বাট 90% যে কার্বন ডাইঅক্সাইড পড়ে থাকে সেটা আমাদের শরীরে কি রূপে পরিবাহিত হয়? দিস ইজ মাই কোয়েশ্চেন, কি রূপে পরিবাহিত হয়? 90% কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে দুটো ফর্মে প্রবাহিত হয় বা ট্রান্সপোর্টে হয়। তাহলে এটা লিখে রাখো যে ট্রান্সপোর্টেড ইন টু ফর্মস। কার্বনে, হ্যাঁ, ভেরি গুড। আরেকটা? আচ্ছা, বাইকার্বনেট। 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 তাহলে ট্রান্সপোর্টেড ইন টু ফর্মস, দুটো ফর্মে। আরেকটা কথা শুনে রাখো, যেহেতু আমি তোমাদের মুখ দেখতে পাচ্ছি না তাই যদি কেউ বুঝতে না পারো চুপচাপ থাকবে না কিন্তু, হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রশ্ন জিজ্ঞেস করবে। ওকে, তবে প্রশ্ন জিজ্ঞেস করার আগে একটা কথা বলি, মনে করো যে আমি কোনো একটা ফ্লোতে কথা বলে চলেছি, তখন আমাকে থামাবে না, তাহলে আমি ফ্লো হারিয়ে ফেলবো। আমার কথা শেষ হবে তারপর জিজ্ঞেস করবে। ওকে, তাহলে বাকি 90% কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে দুটো ফর্মে ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে কার্বনেট ফর্মে
আর একটা হচ্ছে বাইকার্বনেট ফর্মে। এবার বলো কার্বনেট ফর্মে ম্যাক্সিমাম না বাইকার্বনেট ফর্মে ম্যাক্সিমাম? কার্বনেট। ঠিক। বাইকার্বনেট। তাহলে এখন কোনটা নেব আমি? কার্বনেটই এখন হবে। কোনটা নেব তাহলে? কার্বনে কার্বনেটে দুটো ভোট পড়লো, আর কেউ কিছু যদি বলে? ভোট, কালকে আমাদের এখানে ভোট স্যার। আমার এখানেও ভোট। কোথায় বাড়ি স্যার আপনার? আমার নদিয়াতে বাড়ি, আমি বগুলাতে থাকি। ও, আমার তো কৃষ্ণনগরে বাড়ি স্যার, কাছেই তাহলে। তাহলে তো ভালোই। হ্যাঁ। যাক, খুব ভালো, সাবধানে ভোট টোট দিয়ে বাড়ি চলে আসবে সকাল সকাল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো মাথায় রাখবা যে কার্বনেট ফর্মে হচ্ছে ম্যাক্সিমাম এর কি হয়, পরিবহন হয়। বাইকার্বনেট নয়, কার্বনেট রূপে ম্যাক্সিমাম। ওকে, বেশ, ঠিক আছে। চলো, এই পর্যন্ত আলোচনা হলো। চলো এবার আমরা ইন্টারনাল রেসপিরেশন সম্পর্কে একটু আলোচনা করি। ইন্টারনাল কিছুই নয়, অর্থাৎ অক্সিজেন রক্তের সাথে মিশে সেলে যায় এবং তারপর সেল থেকে মানে কার্বন ডাই অক্সাইড এর লাংসে ফিরিয়ে আনার যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে ইন্টারনাল প্রসেস। ওকে, আচ্ছা, তোমরা এই প্রসেসটা, আমি তো মনে করছি যে তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো। ইফ ইউ কান্ট, দেন আই উইল এক্সপ্লেন ইট। ক্যান ইউ হ্যাঁ স্যার, ভিজুয়ালাইজ দিস মনে, সিন? হ্যাঁ, ওই সেলুলার রেসপিরেশন হবে, কার্বন যাবে হিমোগ্লোবিনের সাথে, ওইটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পুরো প্রসেসটা আমরা যে রেসপিরেশনটা করছি। আচ্ছা চলো, এইটাই আমরা এই যে ইন্টারনাল রেসপিরেশনের মাধ্যমে না, এটা একটুখানি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে আসলে আলোচনাটা আমাদের কি নিয়ে হচ্ছে। চলো, ইন্টারনাল। আচ্ছা, বলতে বলতে তোমরা বলো তো দেখি, আজকে যে টেস্ট সিরিজটা তোমাদের দেওয়া হয়েছে সেটা করেছো? না করতে পারলে আমি মেরে ফেলতে চাইছি না, মানে অন্য সময় করবে, বাট করেছো কি? কেউ কেউ করেছো? না দাদা, করা হয়নি। করা হয়নি? করেছো এমন কেউ আছো? হুম, কেউ করেনি। গুড। দাদা কিছু কিছু কোশ্চেন দেখেছি বাট হয়নি অনেকগুলি। হ্যাঁ, ঠিক। আমি এটাই জন্য জিজ্ঞেস করলাম যে কি করে করব দাদা, এগুলো কি করব, এটা কি করবো, ভালো করে শোনো। যে উইকলি টেস্টটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেইটাকে তুমি প্রথমে নিজে চেষ্টা করবে তুমি কতগুলো পারো। যে ধরো আজকের যে সেটটা দেওয়া হচ্ছে, এই আজকের সেটে মনে করো কতগুলো কোশ্চেন আছে, প্রায় 100টা কোশ্চেন আছে। মনে করো যে তুমি 10টা কোশ্চেন পারলে, ইটস ওকে, নো প্রবলেম। আজকে প্রথমবার তুমি একটা সেট করছো, 10টা কোশ্চেন পাচ্ছ, ওকে। তাহলে এটা তুমি বুঝতে পারছো যে 10টা কোশ্চেন পারার মানে তোমাকে আর কতটা দূর এগোতে হবে, কত দূর তোমাকে পড়তে হবে। এবার আসো 2 নম্বর কাজ। পরীক্ষা তো হয়ে গেল, নিজের মতো নিজের অ্যানালিসিস হয়ে গেল। মক টেস্ট মানে কি? মক টেস্ট মানে আমি কি পারি না পারি সেটা দেখা, যাচাই বাছাই হয়ে গেল। এইবার হচ্ছে মূল কাজ, অর্থাৎ একটা মক টেস্ট দেওয়ার জন্য আমি বলেছি 2 ঘন্টা স্পেন্ড করবে, একটা মক টেস্টের জন্য 2 ঘন্টা স্পেন্ড করবে। পরীক্ষা দিতে বড় জোর 8 ঘন্টা সময় লাগবে, কারণ এখানে সবই জিকে জিএস রয়েছে, এখানে তো আর ম্যাথ ফ্যাথ কিছু নেই। তাহলে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে 10 মিনিট, আধা ঘন্টার মধ্যে তোমাদের এই টেস্ট দেওয়া হয়ে গেল। ঠিক ভুল, ঠিক হয়েছে কটা, ভুল হয়েছে কটা, তুমি এটা দেখে নিলে। আরেকটা কথা বলি, খুব ইম্পর্ট্যান্ট কথা। দেখো ভাই, আন্দাজে দাগানো, হুম, জানি না, কিন্তু আন্দাজে দাগ দিয়ে দিলাম, এইটা যদি করো তাহলে কিন্তু ভাই চাকরি হবে না, কোনোদিন হবে না। সো সবার আগে লোভ সংবরণ করতে হবে। এই মনে হচ্ছে ডিটা হবে রে, ডিটাই হবে। প্রথমে তো প্রশ্ন পড়তে যখন গেছো তখন গোল করে রেখেছো, কিন্তু ঠিক বেরোনোর 1 মুহূর্ত আগেই ওই ভুলটাকে দাগ দিয়ে চলে আসবে। এটা 100% ঠিক বলছি আমি। প্রথমে তুমি কিন্তু দাগাওনি, ওটা ওটা জাস্ট গোলটা হ্যাঁ করে দাদা। রিভিউ করার জন্য রেখে দিয়েছো। কিন্তু যেই পরীক্ষা শেষ হতে হতে আসবে টাইম, তখন তুমি কি ওই ভুলটাকে দাগ দিয়ে চলে আসবে। কারণ ওই সময় আমাদের ব্রেন না খুব হেজি হয়ে থাকে, হেজি। তখন আমাদের ব্রেন খুব স্মার্ট হতে চেষ্টা করে, বাট ওই স্মার্টনেসটা না, স্মার্টনেস অ্যাকচুয়ালি না। তখন ভুলটাকে দাগ দিয়ে চলে আসবে। এই জন্য, আরে ভাই দরকার নেই আমার সব পারার,
খামাখা ওই ভুল দাগাতে গিয়ে আমার ঠিকগুলো মাইনাস হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বিশেষ করে এসএসসির ক্ষেত্রে এটা কিন্তু হয়। সো লোভ সংবরণ করতে শিখতে হবে। যেটা পারি না, ইটস ওকে, নো প্রবলেম। শিখতে হবে আগে এইটুকুন ভাবা যে ওটা আমি পারি না, দাগ দেবো না। কিন্তু পারি না তা সত্ত্বেও আন্দাজে একটা দাগ দিয়ে চলে আসবে, এটা যেন করবো না। খামাখাই আমাদের ভুল হয়ে যায় পরীক্ষাতে এরকম করলে, তাই না? যেখানে আমরা পরীক্ষা দিয়ে ভাবছি যে 4-5টা হয়তো ভুল যাবে, কিন্তু যখন আনসার কি দেয় তখন দেখেছে হায় ভগবান 20টা ভুল কি করে হলো। এই 20টা তাহলে 15টা বা 16টা ভুল হয়েছে কিন্তু নিজেদের এই পাকামোর জন্য। সো এই পাকামোগুলো যাতে আমরা না করি তার জন্য মক দেওয়া। তোমরা নিজেরাও ভাবতে পারবে না যে এই প্রত্যেক সপ্তাহে একটা একটা করে মক দিলে কিভাবে কনফিডেন্স গেইন হবে, যদি তোমরা সত্যি সত্যি সিরিয়াসলি এটা দাও। আর যদি সিরিয়াসলি না দাও, এদের কার কিছুই করার নেই, ঠিক না? সো বি সিরিয়াস। ও বাকি যে 1.5 ঘন্টা সময়, সেটা কি করবে? প্রথম আধ ঘন্টার মধ্যে তো হয়ে গেল টেস্ট করা নিজের কতদূর কি হলো না হলো। তারপর প্রত্যেকটা কোশ্চেনকে ধরে ধরে পড়ো। কোশ্চেনটাতে কি বলা হয়েছে, যেটা তুমি পারো সেটা তো পারোই, যেটা পারোনি সেটা ধরে ধরে পড়ো। কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়া হলো মার্ক করো, কোন বিষয়ে প্রশ্ন দেওয়া হলো, সেই কোশ্চেন সম্পর্কে আরো আনুষঙ্গিক কিছু আগে পিছে জানা যায় কিনা ইন্টারনেট ব্যবহার করে জানার চেষ্টা করো। এটাই আমি আজকে বলেছিলাম তোমাদের গ্রুপে। তাহলে কিভাবে মক দিতে হবে আমি কি বোঝাতে পারলাম? 1.5 হ্যাঁ ঘন্টার দাদা। কোশ্চেন অ্যানালিসিস আর আধ ঘন্টার মাত্র টেস্ট। সেই কোশ্চেন গুলো কিন্তু অ্যানালাইজ করবে, কোথায় কোন প্রশ্ন দেওয়া হচ্ছে। যদি একটা তোমাদের দেখবে একটা কোল্লেরু লেক দিয়ে একটা কোশ্চেন দেওয়া আছে, কোল্লেরু লেকটা কোথায় অবস্থিত? সেটা মিষ্টি জলের হ্রদ না নোনা জলের হ্রদ? ওই কোল্লেরু লেকের আশেপাশে কোনো, যেখানেই দেখবে লেক বা জলাশয় থাকে সেখানেই দেখবে কোনো না কোনো অভয়ারণ্য তৈরি হয়, বা ন্যাশনাল পার্ক তৈরি হয়, বা বার্ড স্যাংচুয়ারি তৈরি হয়। সেই সম্পর্কে একটু ডিটেলস নাও, নিয়ে খাতার মধ্যে নোট করে রাখো। তাহলে দেখবে যে বছর শেষে তোমাদের এই যে মক টেস্টের যে খাতাটা, মক টেস্ট যে খাতায় তুমি সলভ করছো, সেটাই দেখবে একটা দারুণ নোট তৈরি হয়ে যাবে, যেখানে প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করা আছে। আর যেহেতু আমাদের পরীক্ষা এমসিকিউ বেসড, সেই কারণে মাথায় যদি একবার কোনো কিছু ঢোকে না, ওই পরীক্ষার হলে মনে পড়বেই, ভাই এটা আমি পড়েছি, 100% এটা পড়েছি, এটা উত্তর হবে মনে হচ্ছে, এটা হবে, এটা অভ্যাসের জন্য হবে। ওকে? সো এটা মন দিয়ে করো। আমি প্রত্যেকের কাছে খুব মানে আর্নেস্টলি এটা আমি খুব অনুরোধ করছি, যে তোমরা একটু সিরিয়াসলি এগুলোকে দেখো। তোমরা যদি মনে করো হ্যাঁ এখন তো নোটিফিকেশনই দেয়নি, পরীক্ষা কবে, এখনো অনেক টাইম আছে, কোনো ব্যাপার না, একটুও টাইম নেই। এই জন্য বলছি দৈনিক যেটা দেওয়া হচ্ছে একদম ওইটাকে করো। আজকে আমি দুপুরবেলা এটা দিয়েছি, তো দুপুরবেলা যদি তুমি পড়াশুনোর কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করে যদি বলো যে আমি মক টেস্টটা করিনি, তাহলে তোমাদের জন্য কিন্তু আমার করুণা ছাড়ার কিছুই রইলো না। সো টেক ইট সিরিয়াসলি, ওকে? স্যার, হ্যাঁ বলো দাদা, বলো ভাই। দাদা বলছি আমি তো মানে নতুন, আমি মক টেস্ট কি করে দেবো? একদমই তাই। যে কোয়েশ্চেনটা তোমাকে দেওয়া হয়েছে ওই হ্যাঁ, কোয়েশ্চেনটা খুলে দেখো, তুমি একটা কোয়েশ্চেন পারো কিনা দেখো। কি বলেছি বুঝেছো? আচ্ছা। তুমি আমাকে পার্সোনালি জানাবে আজকে যে মক টেস্টটা দেওয়া হয়েছে সেখানে তুমি কটা কোয়েশ্চেন পারলে। যদি একটাও না পারো কোনো অসুবিধে নেই, পারি না বলেই তো এখানে এসছি, পারলে কি আসতাম নাকি, তাই না? হ্যাঁ, তো শুরু করেছি সবে, তবু তুমি দেখো তো কটা কোয়েশ্চেন পারো। আমি তোমার কথা দিয়েই বাকিদের বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি এই টেস্টটা দেখে মনে করো যে 2টো কোয়েশ্চেন তুমি করতে পারলে, ঠিক, 2টো কোয়েশ্চেন করতে পারলে, বেশ ভালো কথা। ওই 2টো কোয়েশ্চেন তুমি পারলে মানে ওই 2টো কোয়েশ্চেন তোমার জীবনে কোনোদিন ভুল হবে না, কারণ ওটা তুমি না পড়েই উত্তর করতে পেরেছো, ঠিক তো? এবার তোমাকে বাকি 1.5 ঘন্টা সময় স্পেন্ড করতে হবে এই টেস্টটার জন্য, কারণ এই টেস্টটা তো করতে আমার কষ্ট হয়। আমি বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন খুঁজে 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 দিই, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কোথা থেকে এসছে, কোনটা ইম্পর্ট্যান্ট, কত বছর ধরে একটা কোয়েশ্চেন আসছে না, সমস্ত কিছু ভাবনা চিন্তা করে একটা মক টেস্ট তৈরি করতে আমার সারাটা সপ্তাহ কিন্তু ইউজ করতে হয়। মনে করো যে একটা 2 ঘন্টায় লিখে দিয়ে বসে দেখলাম, এরকম না। এই কোয়েশ্চেনগুলো আমাকে প্রত্যেক সপ্তাহে 1 ঘন্টা করে টাইম দিতে হয়, যে কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলোকে আসছে একটু দেখি, এগুলো দেব পরীক্ষাতে।
সারা সপ্তাহের আমার কাজ। তাহলে আমার সারা সপ্তাহের কাজ আর তোমাদের 1.5 ঘন্টার কাজের কথা বলছি। এবার তুমি কোয়েশ্চেনটাকে নিয়ে বসো, সেইটার কোয়েশ্চেনটাকে তুমি বলো, খুঁজে বের করার চেষ্টা করো যে এর সঠিক উত্তরটা কি। আনসার কি তো আমি দিয়েই দিচ্ছি। তারপর আনসার কি শুধু নয়, শুধু ওই কোয়েশ্চেনের উত্তর নয়, ওই কোয়েশ্চেনের সাথে আরো কিছু আছে কিনা। যেমন তোমাদের এই মকের মধ্যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, দেখবে আহ, আহ, ভুলে যাচ্ছি কতগুলো কোয়েশ্চেন তো দিয়েছে। দেখবে হিস্ট্রির কোন একটা কোয়েশ্চেন ধরো তোমরা এখানে পেয়েছো, তো এখানে একটা কি কুতুব মিনার বা এরকম কিছু একটা দিয়ে দেখবে একটা কোয়েশ্চেন আছে। তো ওই কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে ওর সঙ্গে আনুষঙ্গিক কিছু ইনফরমেশন তুমি কিন্তু গ্যাদার করতে পারবে। সেইভাবে করে করে তোমার খাতাটা একটা উইকলি টেস্টের একটা খাতাই তৈরি হয়ে যাবে, বুঝতে পেরেছো, যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে কিছু না কিছু ফ্যাক্টস থাকবে। বুঝলে কিনা? দাদা বলছিলাম ম্যাটেরিয়ালস গুলো তো এখন কিনিনি তো, আহ, যে ম্যাটেরিয়ালস গুলো প্রশ্নগুলো আপাতত আমি যেটা দিচ্ছি সেটা বায়োলজিতে যেটা দিচ্ছি। আর ম্যাটেরিয়ালস বলতে বুক কোনো লিস্ট আমি গ্রুপে পাঠিয়েছি, ওই বুক লিস্টটা দেখতে হবে। হ্যাঁ, ওই বইটা লাগবে গ্রুপে আর কি, এই বইগুলো। গ্রুপে জয়েন হওয়ার আগে যা যা পাঠিয়েছেন আর কি, সেগুলো তো আমার কাছে নেই। আচ্ছা, তাহলে যারা গ্রুপে প্রথম থেকে আছো তারা একবার চেষ্টা করো না গ্রুপে আরেকবার দেওয়ার, কারণ তৈরি আমি তো করে দিয়ে দিয়েছিলাম এই দেখো কালকে না আবারও নতুন পরশুদিন। দেখো 2-3 জন জয়েন করেছে আবারও, সো ও আবার আচ্ছা একটু আচ্ছা। পাঠিয়ে দিও। হ্যাঁ, ওকে, ভেরি গুড। চলো তাহলে এবার আসি আমরা ইন্টারনাল রেসপিরেশন বলতে আমরা কি বোঝাতে চাইছি। ইন্টারনাল রেসপিরেশন, ইন্টারনাল রেসপিরেশন বলতে বোঝাতে চাইছি যে অক্সিজেন রক্তের সাথে মিশে সেলে যাওয়া, অক্সিজেন বাংলাতেই লিখে দিই, রক্তের সাথে মিশে দাদা সেলে, ইংরেজিতে লিখলে একটু ভালো হতো। ইংরেজিতে, ওকে, হ্যাঁ দাদা। অক্সিজেন, অক্সিজেন merged with blood flows to cells, and after cellular respiration, CO2 comes back lungs through blood, ওকে। এই হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। কি হলো, অর্থাৎ অক্সিজেন রক্তের সাথে মিশে সেল এ গেল, তারপর সেখানে সেলুলার রেসপিরেশন হলো, তারপর তার যে বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড সেটা আবার লাংসে কাম ব্যাক করলো, ফিরে আসলো, হ্যাঁ, রক্তের সাথে মিশে। এই যে যে ব্যাপারটা, রক্তের সাথে অক্সিজেনের মিশ্রণ আবার কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ, এই বিষয়টাই হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন আমরা বলছি। অর্থাৎ দৃশ্যটা হলো এমন, অক্সিজেন লাংসের সহযোগিতায় ব্লাডের সাথে মিশলো, এই ব্লাড প্রথমে গেল অর্গানের কাছে, অর্গান দেখিয়ে দিল যে আমার মধ্যে রয়েছে টিস্যু, টিস্যুর কাছে যাও, টিস্যুর কাছে যখন গেল টিস্যু দেখিয়ে দিল যে আমার কাছে হচ্ছে সেল, সেলের কাছে যাও, সেলে যখন গেল অক্সিজেন তখন এই সেলের মধ্যে একটা কাজ হলো, সেই কাজটাকে আমরা বলছি হচ্ছে সেলুলার রেসপিরেশন। এই সেলুলার রেসপিরেশন হওয়ার ফলে এখান থেকে তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড তারপর আবার টিস্যুতে গেল, এই টিস্যু থেকে আবার অর্গানে, অর্গান থেকে আবার ব্লাডে, ব্লাড থেকে আবার এখান থেকে CO2 মানে লাংসের মাধ্যমে বাইরে বেরিয়ে আসলো। এই যে যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলছি ইন্টারনাল রেসপিরেশন। ওকে, বেশ, এবার সেলুলার রেসপিরেশন নিয়ে আমাদের আলোচনা হবে। সো মে আই রাবিট? হ্যাঁ দাদা। চলো হেডিং লাগাও, সেলুলার রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন। তোমরা 2 ধরনের রেসপিরেশনের কথা জানো, মনে করতে পারবে?
সবাত শ্বসন, অবাত শ্বসন পড়নি? ক্লাস 10-এ এগুলো পড়তে পড়তে তো মানে রাত্রে ভয়ানক স্বপ্ন দেখতে। সবাত শ্বসন, অবাত শ্বসন। আচ্ছা বলো দেখি। আচ্ছা চলো, সেলুলার রেসপিরেশন দুই প্রকারের হয়। সেলের মধ্যে দুই প্রকারের রেসপিরেশন হয়। এক সেলের মধ্যে দুই প্রকারের রেসপিরেশন, একটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন, আরেকটাকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন। একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, আর একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। কোনো শব্দের আগে যদি অ্যান যুক্ত করা হয়, অ্যানটা হচ্ছে শব্দটাকে নেগেটিভ করে দেয়, না বোধক। এটা হচ্ছে না বোধক, যেমন নর্মাল, অ্যাবনর্মাল। হ্যাঁ, সো অ্যানারোবিক মানে কি? অ্যানারোবিক মানে যেখানে বাতাস নেই, এয়ার নেই, তার মানে এটা হচ্ছে অবাত শ্বসন, বাংলায় বলে অবাত শ্বসন। আর অ্যারোবিক শ্বসন মানে যেখানে বাতাস আছে, তাই এটাকে বলা হয় সবাত শ্বসন। বুঝতে পারছো কি বলছি? দুই ধরনের শ্বসন। একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, মানে যেখানে অক্সিজেন থাকে না বা অক্সিজেনের কম মাত্রা থাকে, অর্থাৎ অ্যানারোবিক রেসপিরেশন, অবাত শ্বসন কখন হয়? যখন অ্যাবসেন্স অর লেস প্রেজেন্স অফ O2, যখন অক্সিজেনের মাত্রা নেই বললেই চলে, এরকম পরিস্থিতিতে যে শ্বসন হয় সেটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন, বাংলায় বলে অবাত শ্বসন। আর অ্যারোবিক রেসপিরেশন, অর্থাৎ যেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, সেটাকে বলা হয় সবাত শ্বসন, অর্থাৎ প্রেজেন্স অফ অক্সিজেনের উপস্থিতিতে এটা ঘটে। দেখো, আমাদের শরীরে যদি অক্সিজেনের অভাবে রেসপিরেশন হয়, তাহলে সেটা আমাদের শরীরের জন্য মোটেই ভালো কথা নয়। একটা কথা বলি, অক্সিজেনের অভাবে যদি রেসপিরেশন হয় তাহলে কি হবে? আচ্ছা, দুটো সিচুয়েশন দেখাই। একটা হচ্ছে অক্সিজেনের অভাবে, আর হচ্ছে লেস প্রেজেন্স অফ অক্সিজেন। এই দুটো শ্বসনই আমরা দেখবো এখানে। ওকে, চলো। আর অক্সিজেনের সাথে রেসপিরেশন কি হয় আমরা তো ছোটবেলা থেকে পড়েই আসছি, আজকে কয়েকবার দেখলাম, ব্যাস। এখানে দেখো, রেসপিরেশন মানে যেখানে গ্লুকোজের অণুগুলোকে ভেঙে এটিপি তৈরি করা হয়, সেটাই হচ্ছে রেসপিরেশন। বাট এবং কার সহযোগিতা নিয়ে? অক্সিজেনের সহযোগিতা নিয়ে। কিন্তু যেখানে গ্লুকোজটা ভাঙছে অথচ অক্সিজেন নেই, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে রেসপিরেশন ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। তখন কি ঘটনা ঘটে খেয়াল করো। তাহলে দুটো দৃশ্য আমরা এখানে দেখব। প্রথম দৃশ্য হচ্ছে রেসপিরেশন ইন অ্যাবসেন্স অফ O2, অক্সিজেনের অভাবে রেসপিরেশন। যখন অক্সিজেনের অভাবে রেসপিরেশন হয় তখন পারফরমেন্সটা কি হচ্ছে খেয়াল করো। C6H12O6 এটা রেসপায়ার্ড হয়ে এটা কনভার্ট করছে, কি তৈরি করছে? 2C2H5OH প্লাস 2CO2 এইটা তৈরি করছে। তাহলে অক্সিজেনের অভাবে যখন শ্বসন হয়, অক্সিজেনের অভাবে শ্বসন হলে গ্লুকোজ ভেঙে দুটো জিনিস তৈরি হয়। একটা তৈরি হয় দুই অণু C2H5OH আর দুই অণু কার্বন ডাইঅক্সাইড। এখন ঘটনা হচ্ছে দাদা, এই যে যেটা তৈরি হলো, এই জিনিসটা কি? এই জিনিসটা কি? ইথানল। এই জিনিসটা হলো, এই জিনিসটা কি? এই জিনিসটা কি বলো? ইথানল। ইথাইল অ্যালকোহল। এই জিনিসটা হচ্ছে ইথাইল ইথাইল অ্যালকোহলই তো অ্যালকোহল। ইথানল। এবার এটা কয় অণু? দুই অণু
ইথাইল অ্যালকোহল বা ইথানল, যেটাই বলো, তাহলে 2 অণু ইথাইল অ্যালকোহল তৈরি হলো। ইংরেজিতে লিখে রাখো, ইথাইল অ্যালকোহল। ওকে, ইথাইল অ্যালকোহল আমাদের শরীরের জন্য ভালো না খারাপ? খারাপ আই গেস। অবশ্যই খারাপ। ইথাইল অ্যালকোহল যদি আমাদের শরীরে তৈরি হয় তাহলে আমাদের শরীরে মানে প্রচুর পরিমাণে সেই জায়গাগুলোতে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে আমাদের শরীরে জ্বর আসবে, গা ব্যথা হবে, বুঝতে পারছো? সো ইথাইল অ্যালকোহল আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয়, আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে। গেল। এবং এই যে প্রসেসটা হলো, যে গ্লুকোজ ইথাইল অ্যালকোহলে কনভার্ট হলো, এই প্রসেসটাকে কি বলে জানো? বলো। মদ তৈরি করার প্রসেস জানো? হ্যাঁ, এইটাই হয়েছে মদ তৈরির প্রসেস। এই যে প্রসেসটা তোমরা এতক্ষণ দেখলে, এটা হচ্ছে মদ তৈরির প্রসেস। এবং এই যে প্রসেসটা হলো, দিস প্রসেস ইজ কল্ড, এই প্রসেসটাকেই বলা হয় ফার্মেন্টেশন। কি বলা হয়? ফার্মেন্টেশন। ইথাইল অ্যালকোহল কিভাবে তৈরি হয়? গ্লুকোজ থেকে, ফার্মেন্টেশনের মাধ্যমে। ঠিক আছে না? গ্লুকোজ, ভাত গ্লুকোজ, দেখবো সেই ভাত দিয়ে তৈরি করে না, হাড়িয়া না কি বলে, তো ওই যে প্রসেস বলছে, এই সেই প্রসেস, এই যে সেম প্রসেস ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। ওকে, না, অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজকে ভাঙলে আমাদের শরীরের মধ্যে ইথাইল অ্যালকোহলের মাত্রা বৃদ্ধি পায়, যার কারণে আমাদের শরীরে ইনফ্লামেশন হয়, শরীর দুর্বল হয়ে যায়। বুঝতে পারছো? গেল। এবং এটা কিন্তু লিভারের জন্য খুব খতরনাক, লিভারও ইথাইল অ্যালকোহল মোটেই সহ্য করতে পারে না। হ্যাঁ, চলো এবার, যদি কম পরিমাণে অক্সিজেন থাকে তাহলে কি হবে? আচ্ছা, কম পরিমাণে অক্সিজেন থাকে মানে তোমরা যখন দেখো দৌড়ানোর সময় যদি মনে করো একটু দৌড়াও টৌড়াও, তাহলে একটু গা হাত পা ব্যথা হয়ে যায় না, বলো? হয় কি না? হ্যাঁ দাদা। কেন হয়? দৌড়ানোর পরে গা হাত পা ব্যথা হয় এই কারণে যে আমাদের শরীরের মধ্যে যে রেসপিরেশন করার জন্য তো প্রচুর পরিমাণে অক্সিজেন লাগে, কিন্তু যখন আমরা রান করছি, দৌড়াচ্ছি বা কষ্ট পরিশ্রম করছি, তখন শরীরের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জির দরকার, তাই রেসপিরেশন তো অনবরত ঘটে চলেছে, বাট অক্সিজেন যেটা যাচ্ছে সেটা মানে যথেষ্ট নয়। তার কারণে লেস প্রেজেন্স অফ অক্সিজেনের কারণে যখন রেসপিরেশন আমাদের শরীরে হচ্ছে, তখন আমাদের শরীরে এক ধরনের কম্পাউন্ড তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় পাইরিভিক অ্যাসিড। আর এই পাইরিভিক অ্যাসিড এটাই কিন্তু ল্যাকটিক মানে কনসেন্ট্রেটেড থাকবে, কিসের মধ্যে? ল্যাকটিক অ্যাসিডের মধ্যে কনসেন্ট্রেটেড থাকবে। এবং এটা জিম করার সময় এই ঘটনাটা ঘটে, জিম করার সময় কায়িক পরিশ্রম করে আমাদের শরীরে গিটে গাটে ব্যথা হয়ে যায়, গা হাত পায়ে ব্যথা হয়। ঠিক আছে? আর এই পাইরিভিক অ্যাসিডকে মানে দুর্বল করার জন্য বা এটাকে এর মাত্রা কমানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের পেইন কিলার খেয়ে থাকি। ওকে, যাই হোক, তাহলে আমরা 2 নম্বর সিচুয়েশন দেখব। 2 নম্বর সিচুয়েশনে respiration in less presence of oxygen, অক্সিজেনের লেস প্রেজেন্সে কি হচ্ছে খেয়াল করো। অর্থাৎ C6H12O6 এর লেস O2, তখন এ কি তৈরি করছে? এ তৈরি করছে 2 অণু CH3 CHOH COOH প্লাস 4 ATP। অক্সিজেন যতটুকু এসছে তার জন্য এটিপি তৈরি হয়েছে, অক্সিজেন কম আসার জন্য এই জিনিসটা তৈরি হয়েছে। এই জিনিসটা কি?
CH3 CHOH COOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এটার কি নাম? এর নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। আর এই পাইরুভিক অ্যাসিড এটা কনসেন্ট্রেট থাকে, পরীক্ষায় জিজ্ঞেস করেছে, এটা ল্যাকটিক অ্যাসিডের মধ্যে কনসেন্ট্রেটেড থাকে। হ্যাঁ, ইট ইজ কনসেন্ট্রেটেড ইনটু ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের মধ্যে এটা কনসেন্ট্রেট থাকে। ওকে, নিমজ্জিত থাকে, এটা কনসেন্ট্রেট থাকে। গেল। আর এইটার জন্য জিম করবার সময় ঘটনাটা ঘটে, বা কায়িক পরিশ্রম করার সময়, দৌড়ানোর সময় ঘটনাটা ঘটে। আর এই পাইরুভিক অ্যাসিড আমাদের শরীরে না, এই বিভিন্ন গিটে যেগুলো জয়েন্ট রয়েছে, সেই জয়েন্ট গিটে গাটে কিন্তু জমা হয়ে থাকে, যার কারণে ওখানে ইনফ্লামেশন হয় আর আমাদের ব্যথা তৈরি হয় শরীরে। ওকে, অ্যানারোবিক রেসপিরেশনের প্রসেসটাকে, যে পদ্ধতিটাকে, সেটাকে গ্লাইকোলাইসিস যে সাইকেল, সেই গ্লাইকোলাইসিস সাইকেলে হয় এই আলোচনাটা থাকবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক নাকি? আমাদের সামান্য একটু আলোচনা থাকলো বাকি, মানে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা, এটাকে ইএমপি সাইকেলও বলে। কিছু নোটস আমাদের বাকি থাকলো, বাকি তারপরে আমরা নেক্সট ইয়ের মধ্যে চলে যেতে পারবো, নেক্সট চ্যাপ্টারের মধ্যে চলে যেতে পারবো, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে। সো থাক, পরের দিন আমি এই জায়গাটা আরেকবার আলোচনা করব অ্যানারোবিক রেসপিরেশন আর অ্যারোবিক রেসপিরেশন সম্পর্কে। ওকে, সামান্য একটু আলোচনা আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতি, গ্লাইকোলাইসিস সাইকেলে হয়। আরেকটা হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল। দুটো সাইকেল আছে। ছেড়ে দাও আজকে। ওকে, গুড নাইট। দাদা এটা